কিছু প্রশ্ন কলকাতা শিবিরে এমনভাবে ঘুরপাক খাচ্ছে যে এটা আমরা কেন করলাম, কোন জায়গায় আমাদের ভুল ছিল। 63 কোটি রুপি নিয়ে আমরা মিনি অকশনে গেলাম, আমাদের প্লেয়ার কোথায়, আমাদের ব্যাকআপ প্লেয়ার কোথায়, ট্রানজিশন কোথায়, যেখানে বাকি দলগুলো ট্রানজিশন করতেছে নতুনদের প্রতি। আমরা কেন এখনো ওল্ড হর্স নিয়ে পড়ে আছি, রেহানাজি, মনীষ পান্ডেজি, ত্রিপাঠীজি। সুতরাং বুঝতেই পারতেছেন বাকি দলগুলো যখন ট্রেডিংয়ে ব্যস্ত তখন তারা মনে হচ্ছিল ঘুমাচ্ছিল। এই সকল জিনিস, এমনকি মোস্তাফিজুর রহমান এত বড় প্লেয়ার, আপনারা তাকে কিনছেন, কিনে হেনস্থা করে ছেড়ে দিচ্ছেন, সমস্ত কিছু কিন্তু ইম্প্যাক্ট করতেছে। যদিও এখন শোনা যাচ্ছে পাতিরানা ফিট আছে, কিন্তু একজন প্রিমিয়াম পেস বোলার কখনোই আনফিট অবস্থায় ম্যাচ খেলতে পারবে না, এমনকি আইপিএল এর মঞ্চে তিনি কোন ধরনের পারফরমেন্স দিতে পারবেন সেটা কিন্তু কেউ গ্যারান্টি দিতে পারতেছে না। কতগুলো প্রশ্ন যে উৎপন্ন হচ্ছে, যেমন নারিনকে এখন ওপেনিং করতে পারবেন। তারপরে যখন অকশন থেকে ফিন এলেন, এমনকি টিম 7কে কেনা হয়েছিল, তারা কিন্তু দলের একাদশের অংশ ছিল না। এখন মনে হচ্ছে তারা যেভাবে টি-20 বিশ্বকাপ খেলতে পারছে, তারা হয়তো দুজনেই মেম্বার হইতে পারেন, কিংবা একজন তো 100% হবেন। তাছাড়া আপনি যদি খেয়াল করে দেখেন, ট্রানজিশনের প্রসঙ্গ যখন চলে আসো, খেয়াল করে দেখবেন, আপনি যদি খেয়াল করে দেখেন গত বছর যে পাঞ্জাব দুর্দান্ত খেলতে পারছে, এত বছর পরে ফাইনাল খেলতে পারছে, কারণটা কি? নতুন মুখে ভরপুর ছিল। আপনি যদি নামগুলা খেয়াল করে দেখেন, বিষ্ণু বিনোদ, নেহাল বেদারা, শশাঙ্ক সিং, প্রভসিন্দর সিং, প্রিয়াংশ আইরা, বিজয় কুমার বৈশাখ, দেশি প্লেয়ারদের মাঝখানে যারা ইন্টারন্যাশনাল খেলা খেলে, যেমন শ্রেয়াস অ্যাজ এ ক্যাপ্টেন, চাহাল, তারপরে আর্শদীপ সিং। সুতরাং বুঝতেই পারতেছেন অনেকগুলো বড় মানের প্লেয়ার কিন্তু রয়েছে। এই সকল কারণে কিন্তু আপনার টিমটা দেখতে তাদের ভালো লাগতেছে। কাদের টিম ভালো লাগতেছে? পাঞ্জাবের টিম। বিদেশি প্লেয়ারের কথা তো একটাও বলি নাই। তা আপনি যদি বর্তমানে কলকাতা টিমটা দেখেন, পাবেন আপনি বরুণ চক্রবর্তীকে পাবেন, হাইলাইটেড প্লেয়ার, এমনকি রিঙ্কু সিংকে পাবেন। হর্ষিত রানা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে গেছেন, ওই ধরনের বড় নাম কিন্তু খুঁজে পাচ্ছেন না। আপনি যতই বলেন রাহানে ছিল একটা সময়, তিনি ভালো টেস্ট ম্যাচ খেলতে পারতেন, বা ওডিআই ফরম্যাটে তিনি ভালো ছিলেন, তিনি টি-20 জন্য কখনোই তুরুপের তাস ছিলেন না। রঘুবংশী বলেন ক্লাসি প্লেয়ার ভাই, তাকে টেস্ট খেলানো যায়, কিন্তু তিনি টি-20 জন্য অতটা পারদর্শী না। রবম্যান পাওয়েল, আপনারা তাকে ট্রেড করছেন, সরি আপনারা তাকে হোল্ড করছেন। রবম্যান পাওয়েল তার জীবনে কয়টা ম্যাচ কলকাতার জন্য ভালো খেলতে পারছে? আপনারা কেউ কি রেকর্ডটা বলতে পারবেন? আপনারা মনীষ পান্ডেকে রেখা দিচ্ছেন, কারণটা কি? বুঝতেই পারতেছেন না। মনীষ পান্ডে তার জীবনে আমি তো দেখছি তিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে নামতে পারছেন, প্লেইং 11-এর সদস্যও তিনি না, কিন্তু তারা আপনারা রেখে দিচ্ছেন। অনুকূল রয়, তার মতো প্লেয়ারকে আপনারা হোল্ড করে রাখছেন। আপনারা যখন নিলামে গেছেন, যখন আপনারা বুঝতে পারছেন যে ভেঙ্কটেশ আয়ারকে 6 থেকে 7 কোটি রুপিতে কেনা যাইতো, কিন্তু আপনারা তার প্রতি কোনো ধরনের আগ্রহী দেখার নেই, এতটাই বিরক্ত হয়ে গেছে। ভাই, প্লেয়াররা বাজে খেলতেই পারে, যখন প্রেশার লাগে বা ট্যাগ যখন একটা ইম্প্যাক্ট পড়ে, যখন একটা বেশি দামে প্লেয়ার কেনা হয়, তখন কিন্তু প্লেয়াররা বাজে ধরনের পারফরমেন্স করে। এটা কিন্তু ন্যাচারাল। আপনি খেয়াল করে দেখেন, ঋষভ পান্ত যখন 27 কোটি রুপি দিয়ে তাকে কেনা হয়েছিল লখনৌ সুপার জায়ান্ট, তিনি কিন্তু খেলতে পারেন নাই। এমনকি অ্যাজ লাইক এ সেম, তিনিও কিন্তু খেলতে পারেন নাই। এখন এরকম একটা অবস্থায় যখন 6 থেকে 7 কোটি রুপিতে তাকে কেনা যেত, এটা কিন্তু একটা স্টিল বাই ছিল। আপনি অন্যদিকে দেখেন নীতিশ রানা, 6 থেকে 7 বছর বা 8, 9, 10 বছর সম্ভবত হবে তিনি কলকাতা হয়ে খেলছেন, এমনকি এমআরএতে খেলছেন। যখন তাকে নিয়ে ট্রেডিং করা হচ্ছে, আপনারা ঘুমাচ্ছিলেন, কারণটা কি? দিল্লি কিন্তু তাকে ট্রেড করে নিয়ে গেছে। সঞ্জু স্যামসন, খেয়াল করে দেখেন তিনি এবছর টি-20 বিশ্বকাপ কোন ধরনের খেলা খেলতে পারছেন? আপনারা কিছুই করতে পারেন না। 63 কোটি রুপি ছিল আপনাদের পকেটে, আপনাদের পার্সে, আপনারা তাকেও পর্যন্ত ছেড়ে দিচ্ছেন, কিন্তু তিনি কোন ধরনের পারফরমেন্স দিচ্ছেন এবারে বিশ্বকাপে? তাকে কিন্তু চেন্নাই নিয়ে গেছে। খেয়াল করে দেখবেন চেন্নাই দলটা কিন্তু মুভ অন করে ফেলছে, কারণটা কি? ঋতুরাজ গাইকোয়াড, আয়ুষ মাত্রে, উর্বিল পাটেল, ডেওয়াল ব্রেভিস, শিবম দুবে, এমনকি নূর আহমেদ। খেয়াল করে দেখবেন, নূর আহমেদের একটা উদাহরণ দিই। যখন নূর আহমেদকে তারা অকশন থেকে কিনে, তারা একটা জিনিস কিন্তু একদম ক্লিয়ার যে আমরা নূর আহমেদকে কিনবো। কিভাবে? নূর আহমেদের যখন নিলাম হচ্ছিল তখন কিন্তু মাত্র 5 কোটি দাম হয়েছিল, কিন্তু রাইট টু ম্যাচ কার্ড যখন ইউজ করার সুযোগ আসলো, তখন কিন্তু তারা একবারে 5 কোটি থেকে দাম 10 কোটিতে নিয়ে গেল, যাতে অন্য কোনো দল তাকে কিনতে সাহস না করে। সুতরাং বুঝতেই পারছেন, কিনতে হলে তোমাকে এই পরিমাণ টাকা দিয়ে কিনতে হবে, মাইন্ডসেট প্লেয়ার থাকতে হবে। কিন্তু কলকাতা এই জায়গাটা আমি বলবো যে তারা একটু হলেও চালে ভুল করে ফেলছে, কারণটা কি? এন্ড্রু রাসেলের মতো প্লেয়ারকে ছাড়া উচিত হয় নাই, তাকে এবছরও ক্যারি করা উচিত ছিল, যেহেতু আপনি ওই ধরনের কোনো বড় মানের টিম কিন্তু আপনি সেট আপ করতে পারতেছেন না। আপনার কাছে প্লেয়ার আছে, বি গ্রেড প্লেয়ার আছে, আপনি রঘুবংশী বলেন, রবম্যান পাওয়েল বলেন, কিংবা রবম্যান পাওয়েলকে তো আপনি খেলাতেই পারবেন না। তারপরে আপনি যত কথাই বলেন, বরুণ চক্রবর্তী ইদানিংকালে একটু অফ ফর্মে আছেন, তাকে নিয়ে আপনি কথা না বলি, কিন্তু বাকি যে প্লেয়ারগুলো রয়েছে, যেমন মনে করেন ক্যামেরন গ্রিন, তিনি পরীক্ষিত না। যত কথাই বলেন, ক্যামেরন গ্রিন পরীক্ষিত না, তিনি টি-20 বিশ্বকাপ তো খেলতেই পারেন নাই। এমনকি অস্ট্রেলিয়ার হয়েও কিন্তু তিনি, আপনি টেস্টে বলেন, ওয়ানডেতে বলেন, এমনকি টি-20 বলেন, তিনি কিন্তু পরীক্ষিত না। কিন্তু তার প্রতি কিন্তু আপনি এতটাই অগাধ বিশ্বাস রাখছেন, 25 কোটি রুপি তাকে দিয়ে দিচ্ছেন, 25.2 CR। হাউ ক্যান ইট পসিবল? পাতিরানা, তিনি 18 CR, এমনকি তিনি ইনজোর্ড।
ইনজুরি থেকে কাটিয়ে একটা পেস বোলার যে কোন ধরনের রিদম নিয়ে বোলিং করতে পারবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না, প্রথম দিকে কিন্তু পাওয়া যাবে না। আপনি যদি মনে করেন যে প্রথম দিকে পাবেন না আর ব্লেসিং মুজতাবারকে খেলাবেন, ব্লেসিং মুজতাবারি যে কোন ধরনের বোলিং করতে পারবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, কারণ কি আইপিএল এর পিচ কিন্তু ফ্ল্যাট। আমরা টি-20 বিশ্বকাপে যে ধরনের পিচ দেখছি, পিচ থেকে কিন্তু একটা সহযোগিতা পাওয়া যেত, কিন্তু আইপিএল কিন্তু সেই ধরনের সহযোগিতা পাওয়া যাবে না। এটা আপনি 100% লিখে রাখতে পারেন। তখন কিন্তু বলাররা কিন্তু প্রত্যেক দিনই ম্যাচ খাবে। এখন যদি এই ধরনের বলারদের কাছে যদি মিচেল স্টার্কের মতো বলারকে আপনারা ছেড়ে দিচ্ছেন, ফিলসরকে আপনারা ছেড়ে দিচ্ছেন, কোন যুক্তিতে আপনারা আপনাদের টাইটেল জয়ী ক্যাপ্টেন শ্রেয়াসকে আপনারা ছেড়ে দিচ্ছেন? ভাই, বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আপনারা কিনছেন, কিনে আপনারা ছেড়ে দিচ্ছেন। অনুকূল রয়ের মতো প্লেয়ারকে আপনারা হোল্ড করে রাখছেন। আপনারা ক্যাপ্টেন অজঙ্কর রাহানেকে বানাইছেন, যিনি অন্য দলে খেলতে পারবেন কিনা সেটারই গ্যারান্টি নেই। কারণটা কি, মানে কি একটা প্লেয়ার যদি ওই ধরনের টাচে না থাকে, টি-20 ফরম্যাটে এখন দেখবো বল, মারবো বল, 4 ছক্কা, আউট হলে আউট। এখন যদি আপনি প্লেয়ারকে এমনভাবে খেলান, তিনি যদি খেলতে পারলে খেলো, না পারলেও তিনি খেলো, তাহলে আপনি কিভাবে জয়লাভ করবেন? এখন আপনি যত কথাই বলেন, আপনি যদি নারিনকে উপরে দেন তাহলে এক ধরনের একাদেশ হবে, আবার যদি নারিনকে মিডল অর্ডারে খেলান, 7 নাম্বার বা 8 নাম্বারে খেলান, তাহলে দলটা অন্যরকম হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে নারিনকে যদি উপরে দেওয়া হয় তাহলে আপনার কাছে দলটা ভালো হতে পারে। কারণটা কি, যখন সুরিনাল উপরে যাবে তখন ফিল এরেল তার সাথে ওপেনিং করতে পারবে। 3 নম্বরে আপনি ক্যামেরন গ্রিনকে খেলাতে পারতেন, কিংবা 4 নম্বরে আপনি ক্যাপ্টেন অজঙ্কর রাহানেকে খেলাতে পারতেছেন। এই যে দলের মাঝখানে একটু ফ্লেক্সিবিলিটি বাড়তেছে। 5 নম্বরে রঘুবংশী, 6 নম্বরে রামাদেব সিং, 7 নম্বরে রিঙ্কু সিং, 8 নম্বরে কার্তিক ইয়াগি, 8 নম্বরে যদি কার্তিক ইয়াগি হয়, 9 নম্বরে বৈভব আরোরা, 10 নম্বরে আকাশদীপ, 11 নম্বরে আপনাদের বরুণ চক্রবর্তী। এই হচ্ছে দল। এছাড়া কিন্তু আপনি তেমন ধরনের কোনো পরিবর্তন করতে পারবেন না। আর যদি মনে করেন আপনি মাঝখানে রবম্যান পাউলকে খেলাইবেন, তাইলে কিন্তু অবশ্যই আপনাকে সুনীল নারায়ণকে বসাতে হবে। এত বড় গাছকে আপনাদের আছে যে আপনারা সুনীল নারায়ণকে বসায় দিতে পারবেন? যদি এবছর কলকাতা কোনো কারণে ভালো করতে পারে, তাহলে একটাই উপায়, সেই উপায়টি কি, স্পিনিং ট্র্যাক বানাইতে হবে, যেখানে 8টা ওভার সুনীল নারায়ণের 4টা ওভার, এমনকি বরুণ চক্রবর্তী 4টা ওভার খুবই যেন ক্রুশিয়াল হয়। তবে কলকাতার পিচটা কিন্তু এখন পাল্টে গেছে ভাই, ফুল ব্যাটে বল আসে, মানে এরকম ভাবে ব্যাটে বল আসে যেন 4 ছক্কার বন্ডা বসে যায়। আমরা কিন্তু বিশ্বকাপের মঞ্চে দেখছি, যেখানে ইন্ডিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজের খেলা, ওইখানে 195 রান পরে ইন্ডিয়া চেস করে ফেলছে। তার মানে কি, একদম ট্রু উইকেট। আইপিএল এর পিচগুলো কিন্তু আরো বেশি ট্রু উইকেট হবে। এখন যদি এই কয়েকদিনের মাঝখানে যদি তারা একটু টার্নিং ট্রেক বানায়, এটাই হইতে পারে তাদের জন্য একটা বেস্ট একটা অপশন। কারণ কি, পেস বোলিং ইউনিট কিন্তু এতটা ভালো না। আপনি যত কথাই বলেন, বৈভব আরোরা, অনুকূল রয়, কার্তিক ত্যাগী, এমনকি উমরান মালিক, আকাশদীপ। উমরান মালিক আজ থেকে 5 থেকে 7 বছর আগে যখন হঠাৎ করে তিনি আইপিএল এর মঞ্চে নিজেকে উদ্ভাবিত করেছিলেন, এমনকি জাতীয় দলে ডাক পেয়েছেন, আমরা মনে করেছিলাম তিনি বিশ্বকাপে ফেলবেন। কিন্তু মাঝখানে এমন 1-2 বছর গেছে তিনি আইপিএল খেলতেই পারেন নাই। কারণটা কি, কোনো দল তাকে আগ্রহ পর্যন্ত দেখায়নি। এটা একটা মিস্টেক ছিল। এমনকি আপনারা কিন্তু ইচ্ছে করলে কিন্তু আপনারা পৃথ্বী শোকে কিনতে পারতেন। আপনাদের যেহেতু সমস্যা আছে, পৃথ্বী শোকে কিনতে পারতেন, অল্প দামে কিনতে পারতেন। তিনি কিন্তু ট্যালেন্টেড প্লেয়ার। হ্যাঁ, আমি জানি তাকে নিয়ে রেপুটেশন খারাপ আছে মার্কেটে, তার বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ শোনা যাচ্ছে, কিন্তু তিনি তো প্লেয়ার ভালো। একটা বছর তিনি খেলতে পারেনি, কিন্তু তাকে কিন্তু অন্য কোনো দল তো অবশ্যই কিনছে, লাস্টে হলেও কিনছে। কিন্তু আপনারা যদি এই জায়গায় যদি একটু বুদ্ধিমত্তার পরিচয় দিতেন, তাহলে কিন্তু দলটা সুন্দর মতো সাজাতে পারতেন। 63 কোটি টাকা, সরি রুপি, এটা কিন্তু চারটিখানি টাকা না ভাই, বিরাট পরিমাণ অর্থ। এই পরিমাণ অর্থ নিয়ে যদি আপনারা 3টা প্লেয়ারের পিছনে এই পরিমাণ অর্থ দিয়ে দেন, এক ক্যামেরন গ্রিন, পাতি রানা, মুস্তাফিজুর রহমান, তাহলে আপনার দল কিভাবে সাজাবেন? যখন ট্রেনিং হচ্ছিল আপনারা ঘুমাইছিলেন, যখন অন্য দল ট্রানজেকশনে যাচ্ছে আপনারা ঘুমাইছিলেন। তার মানে কি, এই বছর আপনাদের অনেক কাঠ কয়লা প্রয়াত হইতে পারে যদি আপনারা ভালো কিছু করতে চান। তবে গোল বলের খেলা কখনোই বলা যাচ্ছে না। যদি উপর থেকে 2টা প্লেয়ার ধারাবাহিকভাবে রান করতে পারে, আর নিচের দিকে 2জন বলার, বিশেষ করে বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, আর যদি বৈভব আরোরা বলেন, আকাশদীপ বলেন, যে কোনো বলার যদি তাদেরকে একটু সঙ্গ দিতে পারে, আর যদি পাতি রানা দলের সাথে যুক্ত হয়ে ডেথ ওভারে একটু সামাল দিতে পারে, তাইলেই কিন্তু কলকাতা বাজিমাত করতে পারবে। কারণ কি, তাদের কাছে কিন্তু আগের জয়ের রেকর্ড আছে, যেটা মনে করেন পাঞ্জাবের কাছে নাই, দিল্লির কাছে নাই। এটা মনে করেন যে তাদের একটা পজিটিভ দিক। এখন আপনি অগ্রিম কোনো কিছু বলতে পারবেন না যতদিন না পর্যন্ত খেলা মাঠে গড়াচ্ছে। অনেক দুর্বল দলকে আমরা দেখছি, যেমন গুজরাট টাইটান্স, কেউ আমরা গণাই ধরে নেই, আজ থেকে 3-4 বছর আগে যখন হার্দিক পান্ডিয়া অ্যাজ এ ক্যাপ্টেন প্রথমবারের মতো তারা আবির্ভাব হয়েছিল, তারা কিন্তু কাপ নিয়ে গেছে। সুতরাং বুঝতেই পারতেছেন, এরকম ভাবেই কিন্তু রদবদল হইতে পারে। এখন মনে হইতেছে কলকাতা খুব দুর্বল টিম, কিন্তু যখন তার মাঠে নামতেছে 1-2 জন প্লেয়ার এমন ভালো খেলতেছে, চিন্তারও বাইরে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে আপনারা। নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র হাজির হবো আপনাদের সাথে।